রাতের শেষ অতিথিতে সবাইকে স্বাগত। আশা করি আমাদের উপস্থাপনা আপনাদের বিনোদনকে আরও উজ্জীবিত করছে। আমরা প্রতি রবিবার ঠিক রাত 9টায় ভৌতিক, রোমাঞ্চকর, রোম্যান্টিক গল্পগুচ্ছের ডালি নিয়ে আপনাদের কাছে আসি। ইতিমধ্যেই কয়েকটি ভৌতিক গল্প আপনারা শুনেছেন, তাই একটু স্বাদ বদলের জন্য একটি রোমাঞ্চকর ও সাসপেন্স গল্প নিয়ে চলে এলাম আপনাদের কাছে। সত্যজিৎ রায়ের বিষফুল। নমস্কার, আমি পায়েল। রাতের শেষ অতিথিতে শুরু হতে চলেছে সত্যজিৎ রায়ের লেখা বিষফুল। ওদিকে যাবেন না বাবু। জগন্ময়বাবু চমকে উঠলেন। কাছাকাছির মধ্যে যে আর কোনো লোক আছে সেটা উনি টের পাননি, তার ফলেই এই চমকানি। এবার দেখলেন তাঁর ডাইনে হাত 10 দূরে দাঁড়িয়ে আছে একটি 13-14 বছরের ছেলে। তার পরনে একটা ডোরাকাটার নীল হাফ প্যান্ট আর গায়ে জড়ানো একটা সবুজ রঙের তলায়। ছেলেটির রং কালো, মাথার চুল গ্রাম্য কায়দায় পরিপাটি করে আঁচড়ানো, চোখ দুটিতে শান্ত অথচ বুদ্ধিদীপ্ত চাহনি। গ্রাম্য হলেও নির্ঘাত স্কুলে পড়ে। অকাট মূর্খ হলে অমন চাউনি হয় না। কোন দিকে যাব না? জগন্ময়বাবু প্রশ্ন। ওইদিকে। অর্থাৎ জগন্ময়বাবু তার হাঁটার পথে একটিবার থেমে যেদিকে দৃষ্টি দিয়েছে সেই দিকে। কেন যাব না? কেন, কি হবে গেলে? বিষ আছে। বিষ? কিসে? ওই গাছে। সত্যি বলতে কি, গাছটা দেখেই জগন্ময়বাবু থেমেছিলেন। ফুল গাছ, বনফুল সম্ভবত। রাস্তা থেকে হাত 20 দূরে একটি ঢিপি, তার উপরে ওই একটি মাত্র গাছ। কাছাকাছির মধ্যেও যাকে গাছ বলে তার নেই। এই গাছটা কোমর অব্দি উঁচু, টেকোনা ছোট ছোট পাতা, আর পাতার ফাঁকে ফাঁকে বেশ সুন্দর হলদে, কমলা আর বেগুনি রঙের ফুল। জগন্ময়বাবুর অবাক লাগছিল এই কারণে যে গত 3 দিন ঠিক এই রাস্তা দিয়েই হাঁটা সত্ত্বেও ওই ঢিবি আর ওই গাছ ওর চোখে পড়েনি। অবশ্যই হাঁটার সময় অর্ধেক দৃষ্টি পথে রেখেই চলতে হয়, বিশেষ করে সে পথ যদি কাঁচা আর অজানা হয়। কাজেই না দেখাটাই আশ্চর্য নয়। ছেলেটি এখনো সেইভাবেই দাঁড়িয়ে তার দিকে দেখছে। কি নাম তোর? জগন্ময়বাবু জিজ্ঞেস করলেন। ভগবান। ওরে বাপ, বাংলা শিখলি কোথায়? স্কুলে। আমার পিছন পিছন আসছিলি কেন? আমার বাড়ি ওই তো। জগন্ময়বাবু দেখলেন যেদিকে ঢিপি সেই দিকেই আরো সিকি মাইলটার দূরে বাঁশবনে লাগোয়া খাপড়া ছাউনি দেওয়া কুটির। জগন্ময়বাবু আবার চাইলেন ছেলেটির দিকে। আরো 2-1 প্রশ্ন করতে হয়। সে ফস করে যেচে তাকে এইভাবে নিষেধ করবে কেন? গাছের নাম কি? জানি না। বিষ আছে জানলি কি করে? মরে যায় যে। কি মরে যায়? সাপ, ব্যাঙ, ইঁদুর, পাখি। কি করে মরে যায়? গাছে বসলে না ফুল খেলে? কাছে গেলে। কাছে মানে কত কাছে? 4 হাত, 5 হাত। তুই তো খুব গোপ্পে দেখছি, নাকি গাঁজা ধরেছিস এই বয়সে? তোর মাস্টারকে জিজ্ঞাসা করিস স্কুলে, ফুল গাছে এরকম বিষ হয় না কখনো। ছেলেটি চুপ করে চেয়ে আছে। আমি এখানে নতুন লোক, চেঞ্জের জন্য এসেছি। আমার শরীর খারাপ, বুঝেছিস? ওই রকম গুলটুল মারিসনি। এদেশে ওরকম ফুলের কথা কেউ শোনেনি, ওরকম হয় না। এদেশের না, সাহেব এনেছিল। ছেলেটি দেখছি নাছোড়বান্দা, বিশ্বাস করাবার জন্য বদ্ধপরিকর। কোন সাহেব? আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে ছিল। কবে এসেছিলি? যেবার খরা হলো তার আগের বার। কি নাম? নাম জানি না। লাল মুখ, কটা চুল। সে সেই
ঢিবির ওপর পুঁতে দিয়ে গেছে গাছ? জানি না, তবে সাহেব যাবার পরেই গাছ হলো। ওই যে বোন ওইখানে ঘুরতো, হাতে কাঁচি নিয়ে। বটানিস্ট টটানিস্ট হবে, জগন্ময়বাবু ভাবলেন। ভারী তাজ্জব কথাবার্তা বলছে ছেলেটি। ওই দেখুন না, ছেলেটি আবার আঙুল দেখালো। ওই ঢিবিটার পাশে, ওই যে পাথরটা, তার ঠিক ডান পাশে। জগন্ময়বাবু দেখলেন একটা সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। কি ওটা? সাপ, সাপ? সাপ ছিল, এখন হাড়, মরে গেছে। চিতি সাপ, বিষের দম ছাড়ে ওই ফুল। জগন্ময়বাবু বাইনাকুলারটা চোখে লাগালেন। হ্যাঁ, সাপই বটে, সাপের কঙ্কাল। ফুলটাও দেখলেন দূরবীনের ভিতর দিয়ে। যত সরল মনে হয়েছিল তত নয়, কোনো রংটাই সরল নয়। হলদের মধ্যে বেগুনির ছিটে, বেগুনির মধ্যে হলুদ, অরেঞ্জের মধ্যে সাদা আর কালো। যন্ত্রটা চোখে লাগিয়ে আরও একটা মরা জিনিস দেখতে পেলেন জগন্ময়বাবু। এটাও সরীসৃপ, তবে এটা পা আছে 4টে, গিরগিটি বা বহুরূপী জাতীয় কিছু। এটা গত 2-1 দিনের মধ্যে মরেছে। তা এরা সব 8 দিনে শেয়ানা হয়ে যায়নি, এখনো আসে আর মরে? রোজ মরে, একটা দুটো। কই, অত তো দেখছি না, মাত্র 2টো। ঢিবির পিছনে আছে। বেশি মরলে পরে বাঁশ দিয়ে টেনে এনে সাফ করে দেয়। কে? আমার বাবা ও আমি। তা বাঁশ দিয়ে গাছে ঘা মেরে ওটাকেও সাবার করে দিস না কেন? তাহলেই তো আপদ চুকে যায়। আবার গজায়, বলিস কি? পুড়িয়ে দিলেও আবার গজায়। জগন্ময়বাবু ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে চাইছিলেন না, কারণ 5 আনার বেশি বিশ্বাস হয়নি এখনো তার মনে। যেটুকু হয়েছে তার কারণ একবার কোন বই যেন মাংসাশী গাছের কথা পড়েছিলেন। বিশ্ব চরাচরে অনেক আশ্চর্য জিনিস আছে, যার অনেকেই এখনো হয়তো মানুষের অগোচরে রয়েছে। আরও আছে এই গাছ? আছে, কোথায়? ওই বনে আছে। কাছাকাছির মধ্যে এই একটাই? আর দেখিনি বাবু। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে এখানে এসে সুদৃশ্য স্বাস্থ্যময় নিরিমিলি পরিবেশ আর টাটকা সস্তা সুস্বাদু খাদ্যদ্রব্য ছাড়াও একটা উপরি লাভ হয়েছে জগন্ময়বাবুর। এটার আশাই করেননি। ফিরে গিয়ে আপিসে বলার মতন গপ্প হলো একটা। বিষফুল, গাছের নিঃশ্বাসে বিষ। ওই দুটি মৃত প্রাণী না দেখলে ছেলেটির কথা তিনি আদৌই বিশ্বাস করতেন না। তবে সে এইভাবে বানিয়ে কথা বলবে কেন, সেটাও একটা প্রশ্ন। এ ধরনের প্র্যাকটিক্যাল জোক একমাত্র শহরেই সম্ভব, আর তাও সে 1 এপ্রিলে। গায়ে দেশে যে এমন জিনিস হয় না, সেটা চিরকাল শহরে বাস করেও বেশ বুঝতে পারলেন জগন্ময়বাবু। আর এটাও বুঝলেন যে তার 42 বছরের জীবনে আজ একটি স্মরণীয় দিন। বিষফুলের কথা আজ তিনি প্রথম শুনলেন। অথচ মজা এই যে কাঠঝুমরিতে আসার কথাই ছিল না তা। গিয়েছিলেন ডালটনগঞ্জ, তার বোনের বাড়িতে দিন 15 ছুটি কাটিয়ে আসবেন বলে। গত বছর থেকেই একটা হাঁপের কষ্ট অনুভব করতে শুরু করেছেন জগন্ময়বাবু। ডাক্তার, শুধু ডাক্তার কেন, চেনাশোনা সকলেই বলেছেন ডাই ক্লাইমেটে কটা দিন কাটিয়ে আসার কথা। বিয়ে তো করনি, এত টাকা কার জন্য পুষে রাখছো? একটু খরচ টরচ করো, আমাদের পেছনে না করবে তো অন্তত নিজের পেছনেই করো। এই এত টাকার ব্যাপারটা জগন্ময়বাবুর মোটামুটি নিস্তরঙ্গ জীবনে একটা ঝঞ্ঝাগপ্ত মহাসামুদ্রিক ঢেউয়ের মতো। 3 দিন রেশন মাঠে যাওয়ার পর চতুর্থ দিনই জ্যাকপট পেয়ে যান ভদ্রলোক। এক ধাক্কায় 64,000 টাকা। অথচ ঘোড়া নিয়ে কোনোদিন মাথা ঘামাননি, রেশের বইয়ের পাতা খুলে দেখেনি। যাওয়া কেবল এক বন্ধুর পাল্লায় পড় এবং কিছুটা কৌতূহলবশত। ডাক্তার নন্দী বলেন হাঁপানির টানটা ওই টাকা পাওয়ার পর থেকে। তা হতে পারে।
জগন্ময়বাবু নিজে লক্ষ্য করেছেন যে এই আকস্মিক ভাগ্য পরিবর্তনের ফলে তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তন দেখা দিয়েছে। যেমন তিনি সাধারণ অবস্থায় অনেক বেশি হাতখোলা ছিলেন, এখন হিসেবি হয়ে পড়েছেন। গাড়ি কেনার সামর্থ্য হয়েছিল, কিনেও কেনেননি। বন্ধুদের ভোজন দেবে বলে শেষ পর্যন্ত সন্দেশের ওপরই সেরেছেন। আদরের ভাইপো তিলুর জন্মদিনের জন্য ৪৪ টাকা দামের রেলগাড়িটা দর করে পয়সা বার করার সময় মদ বদলে ২৭ টাকাটা কিনেছেন। শুকনো ক্লাইমেটে দিন পুরনো কাটিয়ে আসার পরিকল্পনা যখন মাথায় এলো, তখন বন্ধুরা অনেকেই অমুক জায়গা, অমুক হোটেল, অমুক ট্যুরিস্ট লজের কথা বলেছিল। সেই সবই জগন্ময়বাবুর সামর্থ্যেরই মধ্যে ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি খরচ বাঁচিয়ে ডালটনগঞ্জে বোনের কাছে যাওয়ায় স্থির করলেন। সেখানেই থাকতেন পুরো ছুটিটা, কিন্তু দুই ভাগ্নের একসঙ্গে চিকেন পক্স হয়ে যাওয়ায় ভগ্নিপতি নিজেই বললেন, একবার কাঠগন্ডিতে মূল সাহেবের বাংলোটার খোঁজ করে দেখুন না। বিলেতি টাইপের বাংলো, খাওয়া দাওয়া সস্তা আর ভালো, এনজয় হবে, বিশ্রামও হবে। অবশ্যই সাহেব আর নেই, ৫ দিনের হলো মারা গেছে। তবে গিন্নি আছেন, এখানেই থাকেন, ওরা ভাড়া দেন। ওদের বাংলোটা আমি জানি। বুড়ি মিসেস নূর কোনো আপত্তি তোলেননি, তবু বলেছিলেন, এদিকটা তো আমার স্বামীই দেখতেন, ওর কয়েকজন বাধা তোরা করতে ছিল, কিন্তু তাদের তো কোনো চিঠি বা টেলিগ্রাম দেখছি না। তোমায় দিতে আপত্তি নেই, তবে ১৫ দিনের বেশি তোমাকে থাকতে দিতে পারবো না। ভেরি সরি। তার প্রয়োজনও হবে না। ৩ দিন ডালটনগঞ্জে থেকে এই সবে ৩ দিন হলো গত শুক্রবার জগন্ময়বাবু মূর সাহেবের বাংলোতে এসে উঠেছেন। আর এসেই বুঝেছেন যে তার মতো মানুষের পক্ষে ছুটি কাটানো আর এর চেয়ে ভালো জায়গা হয় না। প্রথমত ক্লাইমেট, এসে অবধি একদিনও নিঃশ্বাসের কষ্ট হয়নি। দ্বিতীয়ত কলকাতার মানুষ জগন্ময় বালি কল্পনাই করতে পারেননি যে ট্রাম, বাস, লরি, ট্যাক্সি, রেডিও, টেলিফোন, টেলিভিশন, সিনেমা, মানুষের কোলাহল ইত্যাদি বাদ হয়ে গেলে কি আশ্চর্য টনিকের কাজ হয়। এখন বুঝতে পারছেন যে কলকাতার মানুষ সবসময় কোণঠাসা। সত্যি করে হাত পা ছড়ানো যে কাকে বলে সেটা তিনি বুঝেছেন কার্জনবিতে এসে। মূর সাহেবের বাংলো প্রথম দর্শনে জগন্ময়বাবুর মনটা ভালো হয়ে গিয়েছিল। দূরে পিছনে পাহাড়ের লাইন, তারপর এগিয়ে এলে প্রথমে বন, বনের পর অসমতল প্রান্তর, তার এখানে ওখানে ছড়ানো ছোট বড় টিলা, আর আরও এগিয়ে এলে লম্বা লম্বা গাছ পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে চিমনি আর টালির ছাদওয়ালা বিলেতি পোস্টকার্ডের ছবির মতো মূর সাহেবের বাংলো। সেই বাংলোর বারান্দা পেরিয়ে ভিতরে ঢুকে ঘরগুলো চিমছাম চেহারা, আসবাবের পারিপাট্য, জানলা ও দরজার পর্দার নকশা ইত্যাদি দেখে জগন্ময়বাবুর বিশ্বাস হলো যে রেসের মাঠে জ্যাকপট পাওয়ার চেয়ে ছুটি ভোগের জন্য এমন বাংলো পাওয়া কিছু কম ভাগ্যের কথা না। এখানে এসেই জগন্ময়বাবু তাঁর দিনের রুটিন ঠিক করে নিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে হাঁটতে বেরোন, ফিরে এসে ব্রেকফাস্ট, তারপর বাংলোর বারান্দায় বা সামনের কম্পাউন্ডে বসে ম্যাগাজিন পান। খান 25 রিডার্স ডাইজেস্ট নিয়ে এসেছেন তিনি বোনের বাড়ি থেকে। তারপর স্নান খাওয়া সেরে দিবানিদ্রা, বিকেলে চায়ের পর আবার পদব্রজে ভ্রমণ, রাত্রে 8:30টার মধ্যে খাওয়া শেষ করে ঘুম। আজ সকালে বেরিয়ে ফিরে এসেই চৌকিদার বনওয়ারিকে জিজ্ঞাসা করলেন বিষফুলের কথা। অবশ্যই প্রথমেই ফুলের কথা না জিজ্ঞাসা করে সেদিকে অগ্রসর হওয়ার একটা রাস্তা তৈরি করে নিলেন। ভগবান বলে কোনো ছেলেকে চেনো? হ্যাঁ বাবু, ভিকুয়া কা লড়কা। ভিকুয়াকে?
ভিক্ষু আর কাঠের মজুরি করে। চৌধুরী বাবুদের কাঠের গোলা আছে, এই কাঠ জমিতেই সেখানে কাজ করে। ভগবানের বাড়ির দিকে রাস্তার ধারে এরকম ফুলের গাছ আছে, সে গাছ নাকি বাতাসে বিষ ছড়ায়, জানো? হ্যাঁ বাবু। কথাটা কি সত্যি? মর যাতা হ্যাঁ, সাপ, চুহা, বিচ্ছু, উচ্ছু। বনওয়ারি রুটি আর ডিমের অমলেট রেখে টিপট আনতে গেল। এখানে এক সাহেব এসেছিল বছর 3 আগে, এটা কি সত্যি? বনওয়ারি ফিরে এলে পর জিজ্ঞাসা করলেন জগন্ময় বাবু। সাহেব তো অনেক এসেছে বাবু। এককালে মোর সাহেব পিন্ডিকে নিয়ে নিচে আসতেন প্রতি শীতকালে। 3 বছর আগে কোনো সাহেব এসেছিল কিনা তা তো মনে নেই। জগন্ময় বাবু ঠিক করলেন বিকালে একবার বাজারের দিকে যাবেন। বাজার পান্নাহাটে, এখান থেকে মাইল 2। রেল স্টেশনও সেখানে। এখানে আসতে হলে স্টেশন থেকে সাইকেল রিক্সা নিতে হয়। পান্নাহাট থেকে ট্রেন ধরে সোজা ডালটনগঞ্জ যাওয়া যায়। প্রথম দিন এসেই জগন্ময় বাবু একবার বাজারের দিকে গিয়েছিলেন। দুজন বাঙালির সঙ্গে আলাপ হয়েছে। পোস্টমাস্টার নুটবিহারী মজুমদার আর পবিত্রবাবু বলে এক ভদ্রলোক, তিনি রয়্যাল হোটেলে উঠেছেন। মিঠে পানের খোঁজ করতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ। বললেন আগেও এসেছেন কাজঝুমরি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। রয়্যাল হোটেল নাকি নামেই হোটেল। বলতে পারেন 3 স্টার সরাইখানা। মনে হলো বেশ রসিক লোক, বয়স 30-35-এর বেশি না। আপনি উঠেছেন কোথায়? কাঠঝুমড়িতে তো থাকবার জায়গা নেই। চৌধুরী কোম্পানির কারোর সঙ্গে চেনা আছে বুঝি? আগে না, আমি উঠেছি মূর সাহেবের বাংলোতে। ও, ওই শিশু গাছের ঘেরা কটেজ বাড়িটা? জগন্ময় বাবু বললেন, গাছ ঘেরা ঠিকই, তবে শিশু কিনা বলতে পারবো না, দেখে তো বুড়ো বলেই মনে হয়। আমি মশাই সেন্ট শহরে বড় জোর আম, জাম, কলা, নারকেল আর বট অসত্যটা চিনতে পারি, তার বাইরে কিছু করলেই মুশকিল। এই পবিত্রবাবু আর নুটবিহারীকে আজ একবার জিজ্ঞাসা করে দেখতে হবে। চৌকিদারের কনফার্মেশন যথেষ্ট নয়। আসলে জগন্ময় বাবু কলকাতায় গিয়ে এই বিষ ফুলের বিষয়ে কিছু লিখতে চান, এখনো পর্যন্ত কেউ লেখেনি। এ একটা ব্যাপারে পায়োনিয়ার পাবেন তিনি। নুটবিহারীকে জিজ্ঞাসা করে বিশেষ ফল হলো না। বললেন, আমি মশাই সবে লাস্ট ইয়ারে ভর্তি হয়ে এখানে এসেছি। স্থানীয় সংবাদ বিশেষ আমার কাছে পাবেন না। আপনি বরং কাউকে জিজ্ঞেস করুন। পোস্ট অফিস থেকে জগন্ময়বাবু গেলেন বাজারের দিকে। পান কেনা আছে, আর যদি একটা এক্সারসাইজ বুক পাওয়া যায় তো কাজের কাজ হবে। লেখার জন্য তৈরি হতে হবে তো। কলম আছে সঙ্গে, খাতা আনেননি। প্রবৃত্তবাবুর সঙ্গে দেখা হয়ে গেল একটা চায়ের দোকানের সামনে। বেঞ্চে বসে বাংলা খবরের কাগজ পড়ছেন। বললেন, আসুন, চা খান। ওহে ভরদ্বাজ, 2 কাপ একের জায়গায় 2। জগন্ময়বাবু সোজা আসল প্রশ্নে চলে গেলেন। আপনি বিষফুলের নাম শুনেছেন? পবিত্রবাবু কাগজটা ভাঁজ করে জগন্ময়বাবুর দিকে চোখ তুললেন। হলদে কমলা বেগুনি তালহার যাবার পথে ডান দিকে রয়েছে তো একটা ঢিবির উপরে। আপনি তো সব জানেন দেখছি। বললুম তো 4 বার ঘুরে গেছি এখানে। বছর 2 থেকে দেখেছি ওটা। প্রথম যেদিন দেখি সেদিন ঢিবির পাশে একটা আস্ত শুয়োর ছাড়া মরে পড়েছিল। বলেন কি? তা এই নিয়ে আপনি কাউকে বলেননি কিছু? আপনি তো কলকাতার লোক, কাগজে টাগজে। পবিত্রবাবু উড়িয়ে দিলেন। বলবার কি আছে মশাই, প্রকৃতির খামখেয়াল কত রকম হয়, সব নিয়ে কি আর কাগজে লেখে? আরও কত হাজার রকম বিষ পাখি রয়েছে পৃথিবীতে, কে জানে। আরে মশাই, কলকাতাতে বাস, সেখানে
হাওয়াটাই বিষাক্ত। প্রতি নিঃশ্বাসে 5 সেকেন্ড করে আয়ু কমে যাচ্ছে। সেদিন দেখলাম কোথায় জানি লিখেছে, সেখানে বিস্ফুল নিয়ে কে মাথা ঘামাচ্ছে যাচ্ছে বসে। কিন্তু এখনকার লোক, এদের পক্ষে তো এটা একটা ডেঞ্জার মশাই। কাছে না ঘেসলেই হয়, 5-7 হাত দূরে থাকলেই তো সেফ। সে কথা এখানে সবাই জানে। জগন্ময়বাবু চা খেয়েই উঠে পড়লেন। অক্টোবরের মাঝামাঝি, সূর্যি ডুবলেই ঝুপ করে ঠান্ডা পড়ে। সর্দি গরমে রিস্কটা না নেওয়াই ভালো। চায়ের দোকানের পাশেই একটা মণিহারি দোকান থেকে খাতা কিনে ভদ্রলোক যখন বাড়ি ফিরলেন তখন 6:15। মনে বেশ একটা উত্তেজনা অনুভব করছেন তিনি। পাক্কা কনফার্মেশন পাওয়া গেছে, এবার উনি স্বচ্ছন্দে লিখতে পারেন। লেখাটা কোনো উদ্ভিদ বিজ্ঞানীর দৃষ্টি আকর্ষণ করলে একটা বড় কাজ হবে। কাঠঝুমরির নামটাও লোকের জানা উচিত। ট্যুরিস্ট ডিপার্টমেন্ট জানে কি নামটা? মনে তো হয় না। লেখার অভ্যেস নেই, তাই খাতা খুলে হাতের কলমটার ওপর থুতনি ভর করে আধ ঘন্টা বসে থেকেও কোনো ফল হলো না। এত চট করে হবে না, হাতে আরও 10 দিন সময় আছে। ধীরে সুস্থে ভেবে চিন্তে লিখতে হবে। বিস্ফুল নামটা দুবার আপন মনে উচ্চারণ করলে জগন্ময়বাবু। বিস্ফুল, এই নামের লেখা লোকে না পড়ে পারবে না। আজ আর বাইনোকুলারের দরকার হলো না। সকাল 7টার সময় ঢিবির কাছে পৌঁছে রাস্তা থেকে খালি চোখেই জগন্ময়বাবু যে মৃত প্রাণীটিকে দেখতে পেলেন সেটা হলো একটা খরগোশ। মরা সাপের কঙ্কাল আর মরা গিরগিটিও এখনো রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়লে হয়তো জায়গাটা পরিষ্কার করবে এসে ভগবান বা ভগবানের পাপ। জগন্ময়বাবু হিসেব করতে চেষ্টা করলেন গাছটা কত দূর হবে রাস্তা থেকে। 20 হাত, 25 হাত। তার একটা অদম্য ইচ্ছা একটু এগিয়ে গিয়ে গাছটাকে আরেকটু ভালো করে দেখার। 5 হাতের বেশি কাছে না গেলেই তো হলো। কিন্তু ওই ছোকরের অনুমান যদি ভুল হয়, যদি 7 হাত 8 হাত দূর পর্যন্ত ফুলের প্রভাব পৌঁছায়। জগন্ময়বাবু ঘাসের ওপর দিয়ে 3 পা এগিয়ে আবার পিছিয়ে এলেন। সাপ, খরগোশ, গিরগিটি, শুয়োর, পোকামাকড়ের কথা ছেলেটি বলেনি। ফড়িং, পিঁপড়ে, মশা, মাছি এ সবই কি এই গাছের বিষে মরে? না ছোট জিনিসই রেহাই পায়? আর বড় জিনিস? তার লেখার জন্য এগুলো জানা দরকার। আজ ছেলেটিকে দেখছেন না, একবার তার বাড়িতে যাবেন কি? একটা ইন্টারভিউ করবেন তাকে, যেমন অনেকে খবরের কাগজে করে। প্রশ্নটা মাথায় আসতেই মনে হলো তারা নেই, সব হবে ধীরে সুস্থে। হাতে আরও 7 দিন সময়। এখানে জলটা ভালো, তাই খিদে হয় প্রচুর। ব্রেকফাস্টের কথা চিন্তা করতে করতে জগন্ময়বাবু বাড়ি ফিরলেন। বাঁশের বেড়া দিয়ে ঘেরা বিশাল কম্পাউন্ড, 2টো কাঠের গেট, একটা পশ্চিমে একটা উত্তরে। উত্তরের গেটে যেটা দিয়ে জগন্ময়বাবু এখন ঢুকলেন, এখনও একটা কাঠের ফলকে মূর সাহেবের নাম রয়েছে। গেট থেকে সোজা রাস্তা দিয়ে কটেজের সামনের বারান্দায় শেষ হয়েছে। বড় বড় গাছগুলো, যেগুলোকে পবিত্রবাবু শিশু বললেন, সেগুলো কটেজের পিছনে। এখানে দক্ষিণে যে 2টো বড় গাছ রয়েছে সেগুলো শিশু নয় নিশ্চয়, কিন্তু সেগুলোর নামও জগন্ময়বাবু জানেন না। এর মধ্যে যেটা দূরের গাছ, সেটার ডালপালাগুলো প্রায় সাদা আর বেশ ছড়ানো।
গুঁড়িটা কালো হলে হয়তো আরো সহজে চোখে পড়ত, কিন্তু সাদা হওয়া সত্ত্বেও খুব বেশি দূরে নয় বলে গুঁড়ির পাশে চেনা গাছটা জগন্ময়বাবুর দৃষ্টি এড়ালো না। সেই একই গাছ, একই বিচিত্র ফুল, বিষফুল। জগন্ময়বাবুর পেট থেকে খিদেটা ম্যাজিকের মতো উবে গেল। এ গাছ কাল ওখানে ছিল না। জগন্ময়বাবু ওই সাদা গুঁড়িটা থেকে হাত দশেক দূরে বনওয়ারিকে দিয়ে ডেক চেয়ারটা আনিয়ে তাতে বসে রোদ পোয়াচ্ছিলেন। তখন তার কোনো কাজ ছিল না, কেবল শীতকালের মিঠে রোদটা উপভোগ করা। তার চোখ তখন চতুর্দিকে ঘুরছে, এমনকি সাদা গুঁড়িটার দিকেও। এটা মনে আছে, কারণ জগন্ময়বাবু তখন মনে হয়েছিল গুঁড়িটার রঙের সঙ্গে ইউক্যালিপটাসের গায়ের রঙের মিল আছে। ওই আর একটা গাছ উঠছে না, ইউক্যাল। ওটা কি? একটা পাখি, খয়েরি রং, মাথা থেকে লেজার ডগা অবধি, শালিকের চেয়ে ছোট। পাখিটা মাটিতে খুঁটে খুঁটে কি জানি খাচ্ছে, আর মাঝে মাঝে খাওয়া থামিয়ে মাথা তুলে চিরিক চিরিক ডাকছে। ওই ফুল গাছটা হাত দশেকের মধ্যে। এবার দুটো ছোট লাফ মেরে পাখিটা ফুল গাছটার দিকে আরো এগিয়ে গেল। জগন্ময়বাবু আর অপেক্ষা না করে সজোরে দুটো তাড়ি মারলেন। পাখিটা তীক্ষ্ণ শীষ দিতে দিতে উড়ে পালিয়ে গেল। জগন্ময়বাবু হাঁপ ছাড়লেন, কিন্তু গাছটা তো রয়ে গেল। ওটার একটা ব্যবস্থা করা যায় না? সামনে রাস্তায় অনেক ঢেলা পড়ে আছে। একটা ঢেলা হাতে তুলে নিয়ে জগন্ময়বাবু গাছটাকে তাক করে নিক্ষেপ করলেন। গাছটা থরথরিয়ে কেঁপে উঠল। লেগেছে, কিন্তু কোনো ফল হবে কি একটা ঢিলে? জগন্ময়বাবু অনুভব করলেন যে তার মাথায় খুন চেপেছে। পর পর 30টা ঢেলা মারলেন গাছটার দিকে। কোনো দিনও ক্রিকেট খেলেননি, তাই বোধ হয় অর্ধেক ঢেলা পাশ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু বাকিগুলো লাগলো। গাছটা নুয়ে পড়েছে। ও ফের কাও জায়গা বাবু। ভগবান গেটের বাইরে বই হাতে দাঁড়িয়ে দেখছে, মুখে মৃদু হাসি। হোক গে খারাপ, বললেন জগন্ময়বাবু। কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত। ভগবান চলে গেল। ঘটনাটা যে চৌকিদার আর মালিও দেখেছে, সেটা বাংলোর দিকে মুখ ঘুরিয়ে বুঝলেন জগন্ময়বাবু। বোঝাই যাচ্ছে দুটোই অকম্মার ঢেকি। তাকে একটু হেল্প করতে পারল না এগিয়ে। ব্রেকফাস্ট খেতে খেতে মনে হলো যে চৌকিদার আর মালির এই যে নিষ্পৃহ ভাব, তার জন্য হয়তো উনি নিজেই কিছুটা দায়ী। এখানে এসেই বোধ হয় ওদের দুজনের হাতে কিছু আগাম বকশিস গুঁজে দেওয়া উচিত ছিল। মালি তো স্টেশনে গিয়েছিল ওকে আনতে। মিসেস নূর টেলিগ্রামে খবর পাঠিয়ে দিয়েছিলেন। কুলির বদলে উনি মালির পিঠেই মাল চাপিয়েছিলেন। একটা সুটকেস, একটা বেডিং, একটা বড় কল লাগানো ফ্ল্যাক্স। নিজের হাতে নিয়েছিলেন কেবল ছাতা আর বোনের দেওয়া 1 হাঁড়ি মিষ্টি। বাংলোয় পৌঁছে উনি মালির জন্য 2 টাকা বার করেও আবার পকেটে রেখে দিয়েছিলেন। ভেবেছিলেন যাওয়ার দিন পুষিয়ে দেবো, আগে দেখি না বেটারা কীরকম কাজ করে। কাজ অবশ্যই ভালোই করেছে দুজনে, কিন্তু কাজের বাইরে আগ বাড়িয়ে এসে দুটো কথা বলা, কি চাই না চাই, কোনো অসুবিধা হচ্ছে কি না এসব জিজ্ঞাসা করা, এটা দুজনের একজনও করেনি। কাঠঝুমরির এই একটি ব্যাপারে জগন্ময়বাবুর কাছে লেস দ্যান পারফেক্ট বলে মনে হয়েছিল। এখন বুঝছেন দোষটা খানিকটা ওর নিজে। এই বাড়ির আশেপাশে ওই গাছ আরও আছে না? চায়ে চিনি নাড়তে নাড়তে চৌকিদারকে জিজ্ঞাসা করলেন জগন্ময়বাবু। চৌকিদার বলল, বাংলোর চৌহদ্দির মধ্যে ওই গাছ ও আজ এই প্রথম দেখল। এ কি রাতারাতি গুজিয়ে যায় নাকি?
हुई साई तो मालूम होता बाबू। একটু খেয়াল রেখো তো, দেখলে আমায় বলবে। বনওয়ারি বলার আগেই জগন্ময় বাবু চোখে পড়ল। বিকেলে ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়েই এসে বারান্দার পূব কোণার পিছন থেকে উঁকি দিচ্ছে একগোছা ছেনা ফুল। ঝিরঝিরে বাতাসে দুলছে ফুলগুলো, হাত 15 বেশি দূরে নয়। জগন্ময় বাবু বুঝতে পারলেন তার পা দুটো কেমন যেন অবশ্যই আসছে। কোনো মতে এক পা পাশে সরে গিয়ে ধপ করে বসে পড়লেন বেতের চেয়ারের ওপর। একবার মালি বলে ডাকতে চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। গলা শুকিয়ে গেছে, মাথা ঝিমঝিম করছে, হাত পা ঠান্ডা। হাওয়াটা পূব দিক থেকেই আসছে, গাছের দিক থেকেই। তার মানে ওই ফুলের বিষাক্ত প্রশ্বাস। জগন্ময়বাবু আর ভাবতে পারলেন না এখানে বসা চলবে না। এর মধ্যেই তিনি অনুভব করছেন তার নিঃশ্বাসের কষ্ট। শরীর ও মনের অবশিষ্ট সব বলটুকু প্রয়োগ করে চেয়ার ছেড়ে উঠে টলটে টলটে বৈঠকখানা পেরিয়ে শোবার ঘরে ঢুকে শয্যা নিলেন জগন্ময় বাবু। চৌকিদার রাত্রে কি রান্না হবে জিজ্ঞেস করতে এলে পর বললেন, কিছু না, খিদে নেই। তা সত্ত্বেও বনওয়ারি নিজ থেকেই 1 গ্লাস গরম দুধ নিয়ে এলো বাবুকে খাওয়ানোর জন্য। অনেক অনুরোধের পর জগন্ময় বাবু কোনো রকমে অর্ধেকটা খেয়ে বাকিটা ফেরত দিয়ে দিলেন। দূরে মাদল বাজছে। বাজারে শুনেছিলেন কোথায় জানি মেলা বসবে, সাঁওতালদের নাচ হবে সেখানে। কটা বাজলো কে জানে। কম্বলের তলায় শুয়ে জগন্ময়বাবু অনুভব করলেন যে তার এখনো শীত লাগছে। আলনা থেকে আলোয়ানটা নিয়ে কম্বলের ওপর চাপিয়ে দিতে খানিকটা কাজ হলো। তার ফলেই বোধহয় একটা সময় জগন্ময়বাবু বুঝলেন তার চোখের পাতা দুটো এক হয়ে আসছে। এর আগের কদিন এক ঘুমে রাত কাবার হয়েছে, আজ হলো না। চোখ খুলতে ঘরে আলো দেখে প্রথমে খটকা লেগেছিল, তারপর মনে পড়ল নিজেই বানোয়ারিকে বলেছিলেন আজ ঘরে লণ্ঠনটা জ্বালিয়ে রাখতে। এখনো শীত, হাওয়াটা ওই বাইরের দিকে জানলাটা দিয়েই আসছে বোধহয়, কিন্তু ওটা তো বন্ধ করেছিলেন উনি শোবার আগে। কেউ খুললো নাকি? জগন্ময়বাবু ঘাড় তুললেই ডাকবার জন্য। জানলার পাশেই ড্রেসিং টেবিল, তার ওপরেই রাখা লণ্ঠনের আলো পড়েছে তার পাল্লায়। শুধু পাল্লায় না, বাইরে থেকে যে জিনিসটা উঁকি মারছে তার ওপরেও। সেই আলোতেই চেনা যাচ্ছে জিনিসটাকে। সেই একই গাছ, একই গাছ, একই ফুল, হলদে, বেগুনি, কমলা, বিশ্ব। জগন্ময়বাবু বুঝতে পারলেন তার তলপেট থেকে যে আর্তনাদটা কণ্ঠনালী বেয়ে উপরের দিকে উঠে আসছে সেটা মুখ দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে তিনি সংজ্ঞা হারাবেন। আর হলোও তাই। কামরাটা খালি হয়ে জগন্ময় বাড়ি একটু নিশ্চিন্ত হয়েছিলেন, কারণ লোকের সান্নিধ্য এখন তার ভালো লাগছে না। কার্যমৃতে এমন স্বপ্নের মতন সুন্দর প্রথম 3টি দিন গত 2 দিনে কি করে এমন বিভীষিকায় পরিণত হতে পারে, সেই নিয়ে তিনি এই 7 ঘন্টার জার্নির মধ্যে একটু চুপচাপ একা বসে ভাবতে চেয়েছিলেন। কিন্তু গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে একটি চেনা লোক তার কামরায় এসে উঠলেন। পান্নাহাটে পোস্টমাস্টার নোটবিহারী মজুমদার। ভদ্রলোকের সঙ্গে সেই দিনের পর আর দেখা হয়নি। সে কি মশাই, এর মধ্যেই ফিরে চললেন নাকি? নাকি আপনিও বেতল যাচ্ছেন? বেতল? এর পরের স্টেশন, মেলা বসেছে সেখানে। গিন্নির হুকুমে সওদা করতে যাচ্ছি। ও, আপনি কোথায় চললেন?
টালটনগঞ্জ? শরীর খারাপ নাকি? এই দুদিনেই এক উলট দাও। হ্যাঁ, একটু নোটবিহারী বাবু মাথা নেড়ে একটু ফিক করে হেসে পড়লেন। যাক, ভদ্রলোকের লাভটা ভালো। লাখ। পবিত্রবাবুর কথা বলছি। কেন? আরে, উনি তো 10 বছর ধরে হলো বছরে দুবার করে মোর সাহেবের বাংলোতে এসে তার ওটা একরকম ওর মনোপলি। অক্টোবর আর মার্চ লিখতে আসেন। বড় রাইটার তো, পবিত্র ভট্টাচার্য। নাম শোনেননি? লেখেন আর ভগবান বলে একটা কাঠুরের ছেলেকে বাংলা শেখান। শখের মাস্টারি, একটু আদর্শবাদী প্যাটার্নের লোক আর কি। আপনি গেছেন শুনে নেচে উঠবেন। ভারী আক্ষেপ করছিলেন নিজের ডেরা ছেড়ে হোটেলে থাকতে হচ্ছে বলে। বললেন বুড়ো মোর বেঁচে থাকলে এ গোলমাল হতো না। বুড়ি গন্ডগোলটা করেছে। বেতল স্টেশনে নোটবিহারী নেমে যাওয়ার পর গাড়িটা ছাড়বার ঠিক মুখে জগন্ময়বাবু দেখলেন প্ল্যাটফর্মের ধারে লোহার রেলিংয়ের পিছনে ফুলের ঝাড়টা। একটা নয়, এক মাঠ জুড়ে কমপক্ষে 100টা। তার মধ্যেই নিশ্চিন্ত মনে খেলা করছে 3টি ছাগলছানা। শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা বিস্ফোরণ। কেমন লাগলো আমাদের আজকে নিবেদন? ভালো লাগলে সেটি জানাতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গল্প পাঠে ছিল পায়েল, জগন্ময় বাবুর ভূমিকায় রাহুল, ভগবানের ভূমিকায় শুভ, পবিত্রবাবু ও নটুবিহারীর ভূমিকায় ঐশিক, চৌকিদার বনওয়ারি এবং অন্যান্য ভূমিকায় সোহম। পোস্টার ডিজাইন এবং সাউন্ড এফেক্টে ছিল সমৃদ্ধ। আজকের মতন বিদায়। দেখা হবে নেক্সট সানডে আরেকটি রোমহর্ষকর গল্প নিয়ে।